नमस्कार, आमी सुमना घोष दस्तीदार, शहर शिक्षिका, विवेकानंद हाई स्कूल। करोना युद्धे लकडाउन चलছে, समस्त शिक्षा प्रतिष्ठान बंध, स्कूल कलेज सब बंध এবং আমাদের যে রুটিনে আমরা চলছিলাম পুরোটা এলোমেলো। এবং এই সময় যেটা হয়েছে অভিভাবক এবং পড়ুয়া প্রত্যেকের ঘুম মাথায় উঠেছে। তোমাদের কথা ভেবে শুধুমাত্র তোমাদের জন্য জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশন ই-লার্নিং ক্লাসের ব্যবস্থা করেছে। এই সময় তোমরা স্কুলে থাকলে যে বিষয়টা পড়তে, যে অধ্যায়টা পড়তে, ঠিক সেই বিষয়টা নিয়ে, সেই অধ্যায় নিয়ে আমাদের মধ্যে বিশিষ্ট শিক্ষকেরা উপস্থিত রয়েছেন। তারা তোমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক, বই এবং খাতা নিয়ে বসবে। অবশ্যই তাতে তোমরা উপকৃত হবে, এটা আমরা জানি। এখানে একটি কথা বলার যে আজকে আমরা কি পড়ব। আমরা দ্বাদশ শ্রেণীর কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটা পড়ব এবং এই গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে, বুঝতে এবং সর্বার্থকরণে তোমাদের সাহায্য করতে, তোমরা যাতে খুব সহজভাবে, ঠিকভাবে, কিভাবে এগোলে পরে অনেক বেশি বেশি নাম্বার পাবে এবং গল্পটা বাড়িতে বসে রয়েছে জন্য একটু অসুবিধা হবে না, ওনারা এতটাই ভালো করে তোমাদের বুঝিয়ে দেবেন। এখন একটু পরিচয় করে দিয়ে আমাদের মধ্যে দুজন শিক্ষক রয়েছেন। কে কে রয়েছেন? রয়েছেন শ্রী ভাগ্যধর মণ্ডল, সহশিক্ষক, আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়, এবং রয়েছেন শ্রী কৌশিক গোস্বামী, ইনিও সহশিক্ষক, জলপাইগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। তাহলে স্যার, আমরা আজকে এই গল্পটা নিয়ে একটু এগিয়ে চলি এবং ঠিক যেমন করে বললে ওদের সুবিধা হয়, আমরা সবাই অভিজ্ঞ এই বিষয়, একটুখানি সেটা নিয়ে শুরু করি। নমস্কার, আমি ভাগ্যধর মণ্ডল, আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ে বাংলার শিক্ষক। আজকে তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পটি নিয়ে আলোচনা করছি। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সর্বকনিষ্ঠ লেখক। 1908 সালে জন্ম, বিহারের দুমকা শহরে। তিনি বাংলা সাহিত্যে প্রবেশ করেছিলেন তার ছাত্র বন্ধুদের সঙ্গে তর্কের খাতিরে গল্প লিখতে গিয়ে, এবং পরবর্তী ক্ষেত্রে লেখাপড়ার পাঠ চুকিয়ে জীবনে একজন বিখ্যাত সাহিত্যিক হওয়ার লক্ষ্য নিয়েই আসরে নেমেছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কে বাঁচায় কে বাঁচে গল্পটি 1950 সালের 1350 সালে 1943 সালে দুর্ভিক্ষ পীড়িত একটি সময়ের দলিল। সেই হিসেবে বলতে গেলে এটি বঙ্কিমের 76-এর মন্বন্তরের পটভূমিকায় লেখা আনন্দমঠ উপন্যাসেরই একটি পদাঙ্ক অনুসরণ করেছে বলা যেতে পারে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে যে দুটি জিনিস আমরা সবচেয়ে বেশি খুঁজে পাই, তার একটি হলো তীব্র বস্তুবাদী চিন্তাভাবনা এবং সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট।
তিনি বিশেষ রাজনৈতিক চিন্তায় দীক্ষিত ছিলেন। খুব স্বাভাবিকভাবেই তার লেখার মধ্যেও তার একটি প্রচ্ছন্ন ছায়াপাত রয়েছে। কে বাঁচে গল্পে পটভূমি তো আমরা বললাম যে 50-এর মন্বন্তরের লেখা, কিন্তু মূল গল্পে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পাবো যে 1942 সালের অক্টোবর মাসের দিকে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে যে সমূহ ক্ষতি হয়েছিল তার ফলে 1943 সালে ভীষণ একটি দুর্ভিক্ষ সৃষ্টি হয় এবং সেই দুর্ভিক্ষের ফলে সমস্ত দক্ষিণবঙ্গে কলকাতার দিকে মানুষ ধেয়ে আসে এবং একসময় কলকাতার ফুটপাতে প্রচুর মানুষ মারা যায়। আর এই পটভূমির ওপরেই মানিকের এই লেখা। গল্পে দেখা যাচ্ছে 3টি চরিত্র, মৃত্যুঞ্জয়, নিখিল এবং টুনুর মা। মৃত্যুঞ্জয় একটি অফিসের কর্মচারী, তিনি কোনোদিনই ফুটপাতে মৃত্যু দেখেননি। গল্পে প্রথম থেকেই সে কথাগুলি বলা আছে। দেখা যাবে তার পরিবার প্রতিপালনের ক্ষেত্রে বাজার হাটেও তাকে যেতে হয় না, তাকে অন্যান্য পারিবারিক কাজকর্ম করতে হয় না, সবটুকুই করে তার বাড়ির চাকর এবং তার ভাই। সেই হিসেবে সে সরাসরি বাড়ি থেকে অফিসে পৌঁছে যায় গাড়ি ধরে। কিন্তু দৈবাতের দিন ফুটপাতে একটি অনাহার ক্লিষ্ট মানুষের মৃত্যু দেখে তার মনে এমন ছায়াপাত ঘটে যে বাড়ি থেকে খেয়ে যাওয়া সমস্ত খাবার হরহর করে সে বমি করে দেয় অফিসে পৌঁছে। এবং সেই সময় তার বন্ধু নিখিল উপস্থিত হয়। নিখিলের সঙ্গে তার মানসিকতার কিছু ফারাক থাকলেও নিখিল কিন্তু মৃত্যুঞ্জয়কে তার আদর্শ মেনেছে, তার ভাষাতেই বোঝা যায়। লেখক নিজে একবার মৃত্যুঞ্জয়ের চরিত্রকে যেমন উপস্থাপিত করেছেন, তেমনি একসময় দেখা যাচ্ছে নিখিলের দৃষ্টিভঙ্গি দিয়েও মৃত্যুঞ্জয়কে আমরা দেখে নিতে পারছি। এবং এইভাবে মৃত্যুঞ্জয়ের কথার মধ্যে প্রকাশ পেল মরে গেল, না খেয়ে মরে গেল এই কথাটি। এই কথাটিতে তার অন্তরের হাহাকারগুলো আমরা লক্ষ্য করতে পারছি। এবং একসময় মৃত্যুঞ্জয় তার সমস্ত টাকা পয়সা রিলিফ ফান্ডে দিতে চায়, তার মাসের বেতনটা। এবং সেই প্রসঙ্গে নিখিল যখন বলল যে সমস্ত বেতন দিলে তারা খাবে কি, তখন মৃত্যুঞ্জয় জানালো যে তারা একবেলার খাবার সবটুকুই দিয়ে দিচ্ছে, দান করে দিচ্ছে, আর একবেলা খেয়ে থাকছে। আর সেই প্রসঙ্গে নিখিল জানালো, তাই যদি হবে তাহলে তো তার স্ত্রী অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী টুনুর মা, সে তো বেশি দিন বাঁচবে না, 15-20 দিনের বেশি সে বাঁচা সম্ভব নয় একবেলা খেলে। আর সেই সূত্রেই মৃত্যুঞ্জয় ভীষণ রাগান্বিত হয়ে উঠল যে কথা শোনে না, সে না শুনলে আমি কি করব। এইটুকু অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুঞ্জয় ক্রমশ ভেতরের একটা আত্মদহনের জায়গা থেকে ধীরে ধীরে এমন একটা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে যে তার পক্ষে নিজের পরিবার, নিজের চাকরি, নিজের সহকর্মী কারোর প্রতি কোনো মনোনিবেশ সে করতে পারছে না। কোনো দায়িত্ব এই দিক থেকে পালন করার তার আর কোনো দায় নেই। তার একটাই দায়, আমি বেঁচে থাকতে কিছুই করতে পারছি না, এটা কিভাবে সম্ভব, আমি কিভাবে এই অনাহারক্লিষ্ট মানুষদেরকে আমি বাঁচিয়ে দেব। মূল গল্পে আমরা এই 1943-এর যে দুর্ভিক্ষ, তার এক অসাধারণ প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পেলাম। ঠিক এরকমভাবেই তিনি আরও তার কিছু গল্পে ওই দুর্ভিক্ষের কথাগুলো ফুটিয়ে তুলেছেন। দুঃশাসনীয় গল্পে তার আরেকটি বিখ্যাত গল্প 750 চাল,
ছিনিয়ে খায়নি কেন, এইসব গল্পেও এইভাবে দুর্ভিক্ষ উঠে এসেছে। আমাদের এই গল্পে মৃত্যুঞ্জয় চরিত্রে যে দুটি দিক আমরা পেলাম, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানসিকতা, সেই মানসিকতাটা যদি সত্যিকারের মানব দরদি মানসিকতা হয়, যার মধ্যে আর কোনো ভেজাল নেই, তাহলে তার পরিণাম এইরকম ভয়ঙ্কর হতে পারে যে আত্মোৎসর্গ করে দেওয়া, মানে এই দিনহীন মানুষদের জন্য নিজের জীবনকে নিঃশেষে বিলিয়ে দেওয়া। সেটা গল্পের আমরা এর পরের পার্টটাতে আমরা গেলেই দেখতে পাবো। আসলে একটুখানি আমি একটা প্রশ্ন আমার মনে হচ্ছে, এখানে আপনি দুটো চরিত্রের কথা বললেন, একটা মৃত্যুঞ্জয়, একটা নিখিল। নিখিল ওকে চাইছে যে বারবার করে এখান থেকে সরিয়ে আনতে, যে ওর পরিবারকে দেখুক, সন্তান সন্ততিকে দেখুক, তারপরে যেটুকু সাহায্য করার করুক, মানে নিঃস্ব হয়ে যেন ও না করে। কিন্তু এখানে একটা লাইন যেটা রয়েছে, দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। তাহলে এই ছোঁয়াচেটা মানে কি? এটা কি নিখিলকে ছুঁয়ে দিল, বা ছোঁয়াচে কেন বলা হলো, এটা একটু যদি মৃত্যুঞ্জয় এই যে মানুষটি মরে গেল, না খেতে পেয়ে ফুটপাতে ছটফট করে মরে গেল, এই দৃশ্যটি মৃত্যুঞ্জয় দেখার পরে সে কিছুই করতে পারেনি বলে যে হাহাকার করেছে, সেই জায়গা থেকে তার অন্তরের হাহাকার, যে বাক্য, যে বাংময় হয়ে মানুষের মধ্যে সঞ্চারিত করলেন লেখক, সেটারই প্রতিবিম্ব লক্ষ্য করা যাচ্ছে নিখিলের। নিখিল মৃত্যুঞ্জয়ের এই মানসিকতাকে বুঝেছেন, এবং নিখিল সবসময় মৃত্যুঞ্জয়কে বাস্তববাদী হতে বলছে, কিন্তু বন্ধু হিসেবে তার পাশে দাঁড়িয়ে। কিন্তু মৃত্যুঞ্জয়ের অন্তরের যে হাহাকার, সেটি এতটাই যন্ত্রণাদায়ক যে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা বদলে ওই মুহূর্তের জন্য নিখিল বস্তুবাদী হওয়া সত্ত্বেও, অপেক্ষাকৃত বস্তুবাদী হওয়া সত্ত্বেও কেমন যেন দ্রবীভূত হয়ে গেল। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের যে দরদ মরে যাওয়া মানুষটির জন্য, তা অদ্ভুতভাবে সঞ্চারিত হয়ে গেল নিখিলের মধ্যে। এটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো। আমরা এই সময় যে ছোঁয়াচে রোগের দ্বারা আক্রান্তের কথা ভাবছি, যেন এইরকমই একটা ছোঁয়াচে রোগ অদ্ভুতভাবে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সঞ্চারিত হলো নিখিলের। এখানে আমি একটা জিনিস একটু যোগ করতে চাইছি। আসলে মৃত্যুঞ্জয় এবং নিখিল এরা দুজনেই মধ্যবিত্ত সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছে, এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য, আবেগতাড়িত হওয়া এবং স্বার্থপরতা। অর্থাৎ দুটো ভিন্ন মাত্রার মধ্যে যেন যোগসূত্র করে দিচ্ছে এই দুটো চরিত্র, তাই নয় কি? অবশ্যই, একদম। এবং সুখ্যাত পরবর্তী অংশ, অবশ্যই আপনি আরো পরের অংশে গেলে আপনি বুঝতে পারবেন যে সেখানে দুটো এক হওয়া সত্ত্বেও কিছুটা পার্থক্যের জন্য দুটো চরিত্রের ভিন্নতা আমরা পাচ্ছি। আমরা হয়তো পরে আসছি গল্পের পরের অংশে। তো এইভাবে আমরা যদি গল্পটাকে দেখি, আপনাদের প্রশ্নগুলো খুব সঙ্গত এবং খুব যথার্থ, যে এই দুই রকমের মানসিকতা, মৃত্যুঞ্জয়ের মানসিকতা এবং নিখিলের মানসিকতা, কিভাবে আমাদের এই দুটো মধ্যবিত্ত মানসিকতাকে প্রতিবিম্বিত করছে। দুটো মধ্যবিত্ত মানসিকতার প্রতিবিম্বন যেন লেখক দুটো চরিত্রের মধ্যে দিয়ে ঘটিয়েছেন। আর এরপরে বলতে আমি বলতে চাইছি যে এই গল্পের ঠিক এই জায়গাটাতে, যেখানে টুনুর মা 15-20 দিন হয়তো বাঁচবে না যদি একবেলা খায়, এই জায়গাটা থেকে তার পারিবারিক জীবন, এটাই হচ্ছে বক্তব্যটা আমি যেখান থেকে যাচ্ছিলাম, যে মধ্যবিত্ত আবেগ নির্ভর, সে আবেগের দ্বারা এত বেশি পরিচালিত হয়ে গেছে যে তার আর একটা যে বৈশিষ্ট্য স্বার্থপরতা, সেটা মৃত্যুঞ্জয়ের চরিত্র থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, এবং আবেগ তাকে ছাপিয়ে গিয়ে নিজের সংসারকে সে ভাসিয়ে দিচ্ছে, পুত্র কন্যাকে সে ভাসিয়ে দিচ্ছে। সেগুলো নিয়ে ভাবছেই না, নিজের চাকরি নিয়েও ভাবছে না। আর সেই দিকটা ভাবাতে চেষ্টা করছে বারবার নিখিল সেই দিকটা বারবার ভাবাতে চেষ্টা করছে। এতক্ষণ ভাগ্যধর বাবু আমাদের বলেছেন
এবং খুব সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে বলেছেন। আমরা শুনলাম, তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটুকু পড়ানো হলো বা কিছু। এরপরে আমি যে ব্যাপারটা বুঝতে পেরেছি যে 3টে চরিত্র ছিল, মৃত্যুঞ্জয়, নিখিল এবং টুনির মা। এরপরে যে লাইনটা আমার মনে হচ্ছে এই অবধি উনি শেষ করেছেন, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। আমার মনে হয় কৌশিক এখান থেকেই শুরু হবে বিষয়টা, এবং কিভাবে বুঝাতে পারলো না বা কি পারলো সবটুকুই তুমি যদি একটু বিশ্লেষণ করো। নমস্কার। আজকের এই ভয়ঙ্করতম সময়ে যখন একটা মানে কি বলবো, কারোর অভিপ্রেরণা এবং কারোর হাতেও যে পরিস্থিতি নেই, সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বশিক্ষা মিশন জলপাইগুড়ির এই দ্বাদশ শ্রেণীর ই-লার্নিং ক্লাসে আমার আগে ভাগ্যধর বাবু যতটা আলোচনা করেছেন, আমি তারপর থেকেই মূলত আসবো, কিন্তু তবুও কিছুটা একটু পূর্ব সূত্র টেনে ধরার মতন করে শুরু করলে মনে হয় ভালো হয়। ছাত্রছাত্রীরা তোমরা বোধহয় উপকৃত হবে। তাহলে আমি শুরু করি সুকান্তের একটা কবিতার কয়েকটা লাইন। আমার সোনার দেশে অবশেষে মন্বন্তর নামে জমে ভিড়, ভ্রষ্ট নীড়, নগরে ও গ্রামে দুর্ভিক্ষের জীবন্ত মিছিল, প্রত্যেক নিরন্ন প্রাণে বয়ে আনে অনিবার জমি। এই কথাটা সূত্র ধরে শুরু করলাম একটা কারণে, যে ওই যে সময়, যে কথাটা ভাগ্যবাবু বারবার বলছিলেন, 1943, 1350, এই মন্বন্তর সমকালীন যে সময়কাল, সেই সময়কালে বাংলা সাহিত্যের একটা বিশিষ্ট ধারা আছে। অর্থাৎ মন্বন্তরকে কেন্দ্র করে প্রচুর লেখালেখি হয়েছে বাংলা সাহিত্যে। ভাগ্যবাবু মানিক বন্দ্যোপাধ্যায়েরই একাধিক গল্পের কথা উল্লেখ করেছেন। তো আমি এখানে তোমাদের সুবিধার জন্য কয়েকটি লিখেছি। যেমন সুকান্ত ভট্টাচার্যের ক্ষুধা, 1943 খ্রিস্টাব্দ। বিজন ভট্টাচার্যের আগুন নাটক, 1943 খ্রিস্টাব্দ। শচীন্দ্রনাথ সেনগুপ্তের মাটির মায়া নাটক, 1943 খ্রিস্টাব্দ। বিজন ভট্টাচার্যের নবান্ন, 1944 খ্রিস্টাব্দ। তুলসী লাহিড়ীর ছেড়াটা, 1952 খ্রিস্টাব্দ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনি সংকেত, 1959 খ্রিস্টাব্দ। আরো আছে প্রচুর লম্বা লিস্ট। কেন লিখলাম? এর সাথে যদি আমরা একটু পড়ি, বা তোমরা তো এখন মোবাইলে অভ্যস্ত, একটু যদি ইউটিউবে সার্চ করো অশনি সংকেত, এই সিনেমাটা পাবে, দেখলেও কিছুটা বুঝতে পারবে কি পরিস্থিতি ছিল। ক্ষুধা, কি নিদারুণ ক্ষুধা, কি তীব্র কষ্ট, মৃত্যু, কি অস্বাভাবিক মৃত্যু, এই সবটা নিয়েই হচ্ছে কে বাঁচায় কে বাঁচে। নামকরণটা থেকেই যদি আমরা দেখি, কে বাঁচায় কে বাঁচে, খুব স্পষ্ট কথা। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি বাঁচানোর ক্ষমতা রাখেন যিনি বাঁচতে পারেন। আমি কাকে বাঁচাবো? আমি যদি নিজেই বাঁচার মন্ত্র ভুলে যাই, আমি যদি হারিয়ে ফেলি নিজেকে। ওই যে আলোচনার মধ্যে এসেছিল, আমরা দুজন যখন আলোচনা করছিলাম, ভাগ্যবাবু এবং আমি, ম্যাডাম ছিলেন সেখানে, তখন আমি বলছিলাম মধ্যবিত্তের একটা বৈশিষ্ট্য, শ্রেণী বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আবেগ। তার এই আবেগ তাকে কি করে? তাকে আত্মহননের পথে নিয়ে যায়। সে এত বেশি পরিমাণ আবেগ বিহ্বল হয়ে পড়ে যে কোনটা তার সঠিক পথ, রাস্তা কি ভাগ্যবাবু, তাই তো? তাই না দিদি? তাহলে সেই জায়গাটা তখন নষ্ট হয়ে। আর এজন্যই মানিক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন সমাজ সচেতন, একজন পূর্ব সংস্কার মুক্ত মানুষ, যিনি বৈজ্ঞানিক চিন্তা চেতনাতে বিশ্বাস করতেন, যিনি বিশ্বাস করতেন যে সভ্যতা মানুষের সৃষ্টি এবং ক্ষুধা সেই মানুষের ষড়যন্ত্র, তাহলে তার কাছে এই ধরনের গল্প একই রকম আমরা পাবো, কিন্তু অসহযোগী গল্পটা যদি করি। একই অবস্থা শিল্পী গল্পে, কি অসাধারণ সমস্ত গল্প। কারণ এখন তোমাদের হাতে অনেক সময়, তার জন্য এই রেফারেন্স গুলো পড়লে আরো জানতে পারবে বাংলা সাহিত্যের এই সমস্ত মহান যে সাহিত্যিক, যাদের কোনো তুলনা হয় না, তাদের লেখাকে জানতে পারবে, বুঝতে পারবে। তা আমরা এখন টেক্সটের জায়গাটায় যদি আসি, অর্থাৎ যে জায়গাটার থেকে ভাগ্যবাবু শেষ করছিলেন, সেখান থেকে যদি আমরা আলোচনার জায়গায় ঢুকে যাই। অর্থাৎ নিখিল একবার ভাবছিল, যখন মৃত্যুঞ্জয় বলছে যে কি করব, না খেয়ে মরে গেলে আমি কি করব, রাগ দেখাচ্ছে।
সেখানের পর থেকে বুঝতে হবে দাদা, মৃত্যুঞ্জয় আসলে তার গোলক ধাঁধায় পথ হারাচ্ছে আস্তে আস্তে। কোন গোলক ধাঁধা? আবারও মনে করিয়ে দিচ্ছি। গোলক ধাঁধাটা হচ্ছে মধ্যবিত্তের যে মানসিকতা, মানসিক বিকার, যে বিকারের ফলে এরপর থেকে শুরু হচ্ছে নিখিলের একটা, এটা মনস্তত্ত্বের ভাষায় বলা হয় অ্যাকিউট প্রবলেম। কিসের প্রবলেম? না, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হচ্ছে এটা, এএসডি। এবং এই অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার তাকে নিয়ে যাচ্ছে কোথায়? তাকে নিয়ে যাচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি, এই রোগের দিকে, যে কারণে মৃত্যুঞ্জয় নিজেকে অপরাধী ভাবতে শুরু করছে। মৃত্যুঞ্জয় বলছে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, অর্থাৎ সে নিজে যেন এর জন্য অপরাধী। সে 3 বেলা খেতে পায়, ট্রামে করে অফিসে আসে, বাড়ির থেকে ওঠে নামে। এ প্রসঙ্গ ধরে নামগুলোকে একটু বুঝে নিতে হবে। 3টে নাম এখানে শুধু মনের বিকার বা মনের চালনা সবটাকেই বোঝা যাচ্ছে। আসলে শুধু একটা গল্প নয়, না না, তাই না? একটা মনটাকেও চিনছি আমরা। অবশ্যই অবশ্যই। আসলে বিষয়টা হচ্ছে এখানে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্যই হচ্ছে, লেখার বৈশিষ্ট্যই হচ্ছে মানব মন। এবং তিনি মনে করতেন যে একজন মানুষ, সে তার শরীর এবং মন, এই দুটো নিয়েই সে মানুষ। মানুষ মানে কোনো অলৌকিক বস্তু নয়। আর এই জন্যই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এত প্রবল হবে। এ কারণেই এই যে রোগটা, অর্থাৎ পোস্ট ট্রমাটিক যে ডিসঅর্ডারটা তার নেমে আসছে, সেই ডিসঅর্ডারটা যদি আমরা না ধরে নিই, তাহলে মৃত্যুঞ্জয়ের যে পরিণতি, সেটাকে আমরা ধরতে পারবো, মানতেও পারবো না, বুঝতেও পারবো। ঠিক আছে? এইবার লক্ষ্য করো, মৃত্যুঞ্জয় অর্থাৎ কি? মৃত্যুকে জয় করেছেন যিনি। কি অদ্ভুত বৈপরীত্য! যিনি মৃত্যুকে জয় করেন, তিনি ধীরে ধীরে পথ হারান অন্ধ গলিতে, যেখান থেকে জীবনের আলোকে তিনি ফিরতে পারেন না। ওই ভাব জগৎটা। 2 নিখিল। নিখিল অর্থাৎ বিশ্ব, পৃথিবী, তাই নিখিল বাস্তববাদী। আর তুমুর মা, সেই সমাজকে আমাকে বুঝতে হবে যে সমাজে নারী স্বাধীনতা বলে কিছু নেই, যে সমাজে নারীর অস্তিত্ব এটা একটা পুরুষের উপর নির্ভরশীল। তাই তুনুর মার আলাদা কোনো অস্তিত্ব নেই। তুনুর মা শুধুমাত্র তুনুর মা হয়ে থেকেছে, তার আগে ছিল কারোর মেয়ে, তারপরে আর তার কি পরিচয় আমরা জানতে পারি না ওই সমাজের প্রেক্ষিতে। তাই না, তিনি কিন্তু সমর্থনও করেছেন স্বামীর আচরণটাকে, কাজটাকে কিন্তু সমর্থনও করেছেন। সেটা কি ওখানে ওই জন্যই যে স্বাধীনতা ছিল না জন্য? না, তার ঠিক হয়তো নয়। কারণ আমরা যদি দেখি প্রথম অংশে ভাগ্যবাবু যে অংশটা আলোচনা করেছেন, সেখানে কিন্তু বারবার এসেছে যে মৃত্যুঞ্জয়কে নিখিল ভালোবাসে, একটু অবজ্ঞা ভরে বলে, মনে মনে ভাবে কি, তাই তো ভাগ্যবাবু? অবজ্ঞার সঙ্গে ভাবে যে নিখিল না হয়ে সে মৃত্যুঞ্জয় হলেও ক্ষতি ছিল না। কারণ সে যে আদর্শটাকে পালন করে, মানব সমাজের সবচেয়ে প্রাচীন এবং পচা ঐতিহ্য, এবং যে ঐতিহ্য আজ পর্যন্ত নষ্ট হয়নি, কোনোদিন নষ্ট হবে না, অবিনশ্বর সেই ঐতিহ্য, সেই ঐতিহ্যকে পালন করেন বলেই মৃত্যুঞ্জয় তার বাড়িতেও সেই ঐতিহ্যকে চালু করতে পারে, মৃত্যুঞ্জয় প্রভাবিত করতে পারে। আর একটা শব্দ ছিল যে আবেগ। বাঙালি মাত্রই আবেগপ্রবণ, তাই সেই আবেগটাও সেখানে কাজ করে। যাই হোক, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে যে এভাবে মানুষকে বাঁচানো যায় না। এ হলো মানে একজনকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে আর একজনকে বাঁচিয়ে রাখা, কোনো মতে ধীরে 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 মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যাওয়া, অখাদ্য কুখাদ্য গ্রুয়েল খাইয়ে তাকে ধীরে 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 আরো বেশি মৃত্যুর পথযাত্রী করে তোলা। আমরা প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতাতেও পেয়েছি, নগরের পথে পথে দেখেছে অদ্ভুত জীব, ঠিক মানুষ নয় কিংবা মানুষের মতো, যেন তার ব্যঙ্গচিত্র বিদ্রুপ বিকৃত, তবু তারা নড়ে চড়ে কথা বলে, রাস্তায় রাস্তায় ঢোকে আর ফ্যান চায়। সে অবস্থা মৃত্যুঞ্জয় জানতো না। কারণ মৃত্যুঞ্জয় যে শ্রেণীটাকে মানে অবস্থান করে, যে শ্রেণীতে, সেই শ্রেণীতে মৃত্যুঞ্জয়ের পক্ষে
এগুলো ভাবা সম্ভবই ছিল না যে এরকম হতে পারে। আর সে ভাববাদে বিশ্বাস। নিখিল তাকে বোঝানোর চেষ্টা করে, নিখিল তাকে বলে যে তার যদি ক্ষমতা থাকে তাহলে সে কি করবে না, তাহলে সে 10 জনকে না খাইয়ে হলেও নিজে খাবে। কারণ নীতি নৈতিকতার দিক থেকে নয়, সমাজ ধর্মের দিক থেকে ভিক্ষা দেওয়াটাও যতটা মহা পাপ, ঠিক ততটাই পাপ নিজেকে না খাইয়ে মারা। আর তাই নিখিল যখন একথা বলে, মৃত্যুঞ্জয় ক্ষিপ্ত হয়ে ওঠে। মৃত্যুঞ্জয় বলে, নিখিল তুই বদ্ধ পাগল, উন্মাদ। তার কারণ সে বলেছে এটা পাশবিক স্বার্থপর, অর্থাৎ পশু যেমন সে তার সন্তান বোঝে না, তার খিদে পেলে সে যেমন করে হোক খায়। একটা উদাহরণ এক্ষেত্রে খুব মনে পড়ে যাচ্ছে যে আজকের দিনে যখন খাদ্যাভাবে মানে সমস্যার সৃষ্টি হচ্ছে, যখন চারিপাশে মানুষ বিপন্ন, সেই সময়েও কিন্তু মানুষের সেই পাশব প্রবৃত্তিটা জেগে উঠতে পারে। আর তাকে আটকাতে হবে, কারণ আমরা মানুষ। আর মানুষ বলেই সমাজ ধর্মের দিক থেকে মানুষের পরিচয় দিতে হবে, এগিয়ে আসতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। কাজেই যখন নিখিল একথা বলছে, রিলিফের ফান্ডে সমস্ত টাকা নিয়ে আসছে মৃত্যুঞ্জয়, নিখিল বুঝতে পারছে পরিণতি কি হতে চলেছে। তাই সে বারবার বোঝানোর চেষ্টা করে মৃত্যুঞ্জয়, কিন্তু মৃত্যুঞ্জয় বোঝার চেষ্টা করে না। ধীরে ধীরে সে অফিসে আসা বন্ধ করে দেয়। লাইন ধরে ধরে যারা ওই ভোর 4টে থেকে লাইন লাগায়, কি করে কোথায় গিয়ে একটু খাবার পাবো, কি করে হামাগুড়ি দিয়ে বসে থাকবো আর একটু ভালো জায়গায়, অর্থাৎ পার্কের বেঞ্চে অথবা ফুটপাতের ওপরে দোকানের যে চালা সেখানে, তাদের কাছে ঘুরে বেড়ায় এবং ভাবে কেন এই অপরাধের প্রায়শ্চিত্ত কি। ওই যে বলেছিলাম তার স্ট্রেস ডিসঅর্ডার হচ্ছে, আর তাই সে নিজেকে প্রায়শ্চিত্ত করতে চাইছে। আর প্রায়শ্চিত্ত করতে গিয়ে নিজের সংসারকে সে টেনে নিয়ে যাচ্ছে কোথায় না, টেনে নিয়ে যাচ্ছে একেবারে ধ্বংসের মুখোমুখি। কি বুঝতে পারছো তো? এই জায়গাটাতেই হচ্ছে ব্যাপার। একজন বাঁচাতে চায় যে, অর্থাৎ রক্ষাকর্তা হতে চায় যে, ত্রাণকর্তা হতে চায় যে, তাকে কি করতে হবে? তাকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে, আবেগ বিহ্বল হলে চলবে না। তাই আমরা দেখি মৃত্যুঞ্জয়ের বাড়িতে হাহাকার শুরু হয়, ও বাড়ির অবস্থা শোচনীয় হয়ে ওঠে। বাড়িতে তার 9 জন মানুষ, তার যে বেতনের টাকা তাতে তার সংসার চলে না, প্রতি মাসে তাকে টাকা ধার করতে হয়। আর এখন তো আরো দুরবস্থা, সে বুঝতেই পারছে না কি হচ্ছে। তার স্ত্রী তার ভাইকে, চাকরকে মৃত্যুঞ্জয়ের খোঁজে পাঠায়, এবং তারা কি করে, তারা যায়, ঘুরে ফিরে আসে। বইটা সামনে রাখতে হবে, লাইনগুলোকে দেখতে হবে। লাইনগুলোকে না দেখলে কিন্তু বোঝা যাবে না কোন জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ লাইন ধরে ধরে পড়ানোর মতন সময় আমাদের হাতে নেই। কাজেই তোমরা যারা আমাদের এই ই-লার্নিং ক্লাসে আছো, তারা বইটাকে সামনে রাখো। বইটাকে সামনে রেখে যে অংশটা আমরা বোঝানোর চেষ্টা করছি সেই লাইনগুলোকে দেখো, কারণ আমরা এরপর প্রশ্ন উত্তর অংশ আসবো। তখন যখন লাইনগুলো বেরিয়ে যাবে তখন কিন্তু ধরতে পারবে না। খুব স্বাভাবিকভাবে আমরা কি দেখছি? আমরা দেখছি যে মৃত্যুঞ্জয় ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে ছেলে মেয়েগুলো খিদের অভাবে কাঁদছে, খাদ্যের অভাবে খিদেই কাঁদছে তারা। বউ পাঠাচ্ছে এত বড় শহরে, এই আদি অনন্ত যে ফুটপাত, সেই ফুটপাতের লাখো লাখো মানুষের ভিড়ে কোথায় খুঁজে পাবে মৃত্যুঞ্জয়? তাই তারা ফিরে আসছে হতাশ হয়ে, এসে বলছে মৃত্যুঞ্জয়ের সঙ্গে তাদের দেখা হয়েছে, মৃত্যুঞ্জয় ফিরছে। মিথ্যে কথা বলে লুকিয়ে লুকিয়ে তারা কাঁদছে। নিখিল বারবার আসছে নিখিল। কেন? কারণ কোনোখানে বোধহয় ওই যে বলছিলাম মনন জগৎ, সেই মনন জগৎকে নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাই বোধহয় নিখিলের মধ্যেও তীব্র দ্বন্দ্ব, নিখিলের মধ্যেও একটা মনন জগতে যন্ত্রণা চলছে। সে ভালোবাসে মৃত্যুঞ্জয়কে, পাশাপাশি তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের শরিক সে হতে পারে না, কারণ সে বাস্তববাদী। কাজে দেখি বন্ধুর বাড়ি গিয়ে, দেখি আমার সহকর্মীর বাড়িতে গিয়ে পরিস্থিতিটা কি। এই যে লিভ অ্যান্ড লেট লিভ,
এইটাই তো জীবন। এই জীবন সত্যটাই এই গল্পটার থেকে উপলব্ধির জায়গা। এই উপলব্ধির আলোকে গিয়ে আমাকে বুঝতে হবে যে নিখিল বারবার আসে বন্ধুর বাড়ি, এসে টুনুর কাছে বলে যে আপনি একটু বলুন না। হ্যাঁ, নিখিল রাজি হয়, বলবো হ্যাঁ বলবো, কিন্তু বলতে পারি একটা শর্ত। কি শর্ত? আপনাকে উঠে দাঁড়ান। তাই যদি পারতাম তাহলে তো আমিও ওর সঙ্গে সঙ্গে করতাম। নিখিলের মুখ কালো হয়ে যায় উত্তর শুনে। মৃত্যুঞ্জয় এত প্রভাব বিস্তার করেছে, এই প্রভাবের হাত থেকে মুক্তি পায় না মৃত্যুঞ্জয় নিজেও। আর মুক্তি পায় না বলেই মৃত্যুঞ্জয়ের গা থেকে ধীরে ধীরে ধুলোমলিন সিল্কের জামা অদৃশ্য হতে থাকে। তার অফিস চলে যায়, নিখিল ছুটি বাড়ায়, তার হয়ে আবেদন করে ছুটির। ধীরে ধীরে তার গা থেকে সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। সেও ওই ভিড়ে, নিরন্ন না খেতে পাওয়া মানুষের ভিড়ে লাইনে দাঁড়ায়। ধুতি খাটো হয়ে হয়ে একটা ন্যাকড়ায় পরিণত হয়। বাটি হাতে সেও লমরখানায় লাইন দেয়, বলে গ্রাম থেকে এসেছি, খেতে দাও বাবা। এই যে পরিণতি, অর্থাৎ ওই যে বলেছিলাম ASD, অর্থাৎ অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, সেটাই তাকে টেনে নিয়ে গেল কোথায়? টেনে নিয়ে গেল পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে। আর তাই মৃত্যুঞ্জয়, যে কিনা বাড়ি থেকে দুপাহাড়তো না, বাজার করতো না, যে বাড়ি থেকে বেরিয়ে ট্রামে উঠে সোজা অফিসে নামতো, সেই লোকটা আবেগ আর ওই মানসিক রোগ, যেমন ধরো আমাদের বাড়িতে অনেক সময় দেখি সূচিবায়গ্রস্ত মানুষজন, সেটাও একটা মানসিক রোগ। আচ্ছা কৌশিকবাবু, এখানে এটা আদর্শবাদের কোনো ব্যাপার নেই, মানে শুধুটাই কি আবেগ মনে হচ্ছে? না 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 না, আদর্শবাদ বাস্তবকে ছুঁয়ে নেই সেই আদর্শ। অবশ্যই আমি প্রথমেই ওই জন্য বলে দিলাম, ওই জন্য যে কে বাঁচায় আর কে বাঁচে, এই নামকরণেই ছিল আসল রহস্য। এটা প্রশ্নও আসে, তাই না? অবশ্যই আমরা আলোচনা করব, প্রশ্ন যখন আসবে আমরা অবশ্যই আলোচনা করব। হ্যাঁ, এখন এইটাই হচ্ছে জায়গা যে যে বাঁচাবে সে নিজেই যদি বাঁচার মন্ত্রটা হারিয়ে ফেলে, সে বাঁচাবে কোথায়? আসলে এটাই হচ্ছে রোগগ্রস্ততা, মানসিক রোগগ্রস্ততা, যা আদর্শবাদের চাপ তাকে সহ্য করতে দিল না, বাস্তবের মাটি থেকে তাকে হারিয়ে দিল। এইভাবে আমরা গল্পটাকে মোটামুটি একটা আলোচনার মধ্যে আনতে। এতক্ষণ আমরা গল্পটা পুরোটা পড়লাম এবং ভাগবতর বাবু এবং কৌশিক বাবু আমাদের খুব সুন্দর করে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, গল্পটায় কি বলা হচ্ছে, কিভাবে গল্পটার চলন, সবটুকু তোমরা বুঝতে পেরেছো। এর মধ্যে আবার যেটা কৌশিক বাবু এবং ভাগবতর বাবু দুজনকেই বলছিলাম যে এর মধ্যে তিনটা বিষয় খুব ভালো মতো মাথায় রাখলে আমরা মনে হয় গল্পটাকে মানে ভালো মতো বুঝতে পারবো, ওদের পক্ষেও খুব সুবিধা হবে। একটা হচ্ছে চরিত্র, একটা প্রেক্ষাপট, এবং এই দুটো বিষয়, প্রেক্ষাপট, চরিত্র এবং মনস্তত্ত্ব, যেটা চরিত্রের মধ্যেই থাকবে, এবং নামকরণ, এই তিনটা বিষয় যদি আমরা ঠিকঠাক করে একটু বুঝে নিতে পারি বা আরেকবার একটুখানি বলে দিতে পারেন জাস্ট পয়েন্টগুলো, তাহলে মনে হয় বিষয়টা ওদের কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে। একটুখানি কি আলোচনা করবেন বিষয়টা ধরে? নমস্কার। মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় কে বাঁচে এই গল্পে যে থিম, ভাববস্তু, কৌশিকবাবু যেটা বললেন তারই সূত্র ধরেই বলছি, যেটা প্রকাশ করেছেন, যে থিমটাকে তিনি দাঁড় করাতে চেয়েছেন বলে আমার মনে হয় যে সাধারণ মধ্যবিত্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু আবেগপ্রবণ হবে, দরদি হবে এবং আত্মধ্বংসীও হবে, কিন্তু সকলে না, কেউ কেউ, যার মধ্যে সবটুকু দিয়ে আত্মধ্বংসী হবার মতন ক্ষমতা আছে, তেমনই এক ধরনের চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয়। আর এই ক্ষেত্রে আরেকটাও মনে হচ্ছে যেটা, এবং এটাই গল্পের থিম, মূল থিম। আচ্ছা,
বলছিলাম যে একক চিন্তা ভাবনায় নিরময় সম্ভব নয়। আমি একা ভাবছি যে আমি একটা কিছু করব, সেখানে একটা যৌথ প্রয়াসও মনে হয় দরকার হয়। হ্যাঁ, এইখানেই ব্যাপারটা, যে যৌথ প্রয়াস যদি আমি বলি, তাহলে নিখিল একটা কথা বলেছে। নিখিল বলেছেন যে অসংখ্য দূরবর্তী গোডাউনের মধ্যে অনেক তালা লাগানো থাকলেও স্বার্থপর করে তুলতে পারলে মানুষ তখন ছিনিয়ে খেতে পারবে। এটা নিখিলের দৃষ্টিভঙ্গি এবং সেখানে সমবেত মানুষের অবদান আছে। কিন্তু যারা এটা খাবে, ছিনিয়ে নেবে, বিশিষ্ট সমালোচকের দৃষ্টিভঙ্গিতে এই গল্পের যেটা বিচার্য বিষয়, তিনি বলছেন যে মানিক বন্দ্যোপাধ্যায় দেখাতে চাইছেন যে ওই ভিক্ষুক, ওই অনাহারী মানুষ, তাদের মধ্যে কিন্তু, তাদেরকে দিয়ে কিন্তু এই নিরাময় সম্ভব নয়, কারণ তারা স্বতঃপ্রণোদিতভাবে স্বার্থপর হবে। তাহলে সেখানে ওই ভাবনায় ভাবিত যেটা মৃত্যুঞ্জয়ের মধ্যে আছে, তাহলে তাদের হাত ধরেই কিন্তু এই নিরাময়টা সম্ভব। কৌশিকবাবু, আপনাকে একটু বলি, যারা 12-এ পড়াচ্ছি আজকে আমরা, ওরা তো প্রথম এলো, জাস্ট 12টা শুরু হয়নি, স্কুলে কিন্তু এখনো শুরু হয়নি। তো ওদের কোয়েশ্চেন প্যাটার্নগুলো কিভাবে আসে, কিভাবে লিখতে হবে, কি লিখলে ওরা নাম্বারটা ভালো পাবে, এবং সেক্ষেত্রে ছোট ছোট প্রশ্নগুলো যদি একটুখানি আপনি দেখিয়ে দেন এবং তার পরবর্তীতে আরেকবার প্রেক্ষাপটটা একটু বলে দেন। বেশ। বিষয়টা হচ্ছে যে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা যে সিস্টেমটাই অভ্যস্ত, অর্থাৎ ছাত্র এবং শিক্ষকের যে ডাইরেক্ট সম্পর্ক, সেটার পরিস্থিতি এখন নেই। আর নেই বলেই আপৎকালীন ব্যবস্থায় যে ই লার্নিং, তাতেও যেন পড়াশোনাটা ব্যাহত না হয় তার জন্য উদ্যোগ। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় মোটামুটি 3 ধরনের প্রশ্ন, টেক্সচুয়াল অবশ্যই, 1 এমসিকিউ, 2 এসএকিউ এবং 3 হচ্ছে রচনাধর্মী প্রশ্ন বা ব্রড টাইপ আনসার। যেটা এমসিকিউ, মান 1, আমরা সবাই জানি, তোমরা 11 পরীক্ষাতেও পেয়েছো যে এমসিকিউ থাকে। এবার তারপরের অংশে চলে আসছে কি এসএকিউ, অনধিক 20 শব্দে উত্তর। এই 20 শব্দে যে উত্তর, এই উত্তর লেখার কৌশলটাকে আয়ত্ত করতে হবে। উত্তর লেখার কৌশলটা হচ্ছে, আমরা সবসময় কি করি, আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে উৎসটা দিয়ে, কোনো প্রয়োজন। 1 নম্বরের যে উত্তর, সেখানে কখনোই উৎস দিলে তো আমার অনেকগুলো শব্দ চলে যায়, 20টা শব্দ, 20টা শব্দ লিমিটেশন। তাহলে এই লিমিটটাকে আমাদের মাথায় রাখতে হবে। যেমন এখানে আমরা উদাহরণস্বরূপ কিছু প্রশ্ন রেখেছি। উদাহরণস্বরূপ আমাদের এই বিষয়ে, সংসারে তার নাকি মন নেই, এমন ভাবনা কেন? আবার সেই মানে প্রশ্নের মধ্য থেকেই আবার আমরা সেই পটভূমিতে ফেরত যেতে পারি, যে যে সময়, সেই সময় হচ্ছে কি, আমি উত্তর বলছি না, আমি কিন্তু পটভূমির জায়গাটা যাচ্ছি, যে সেই সময়টা কি, সেই সময় আমাদের ধীরে ধীরে ভারতবর্ষে জনসংখ্যার চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে। বিয়ের পর বছরের পর বছর একটা করে সন্তানের জন্ম হবে, এটাই ছিল তখন প্রথা। কিন্তু নিখিল বাস্তববাদী, সে জানে কি করে বাঁচতে হয়। তাই মৃত্যুঞ্জয়ের আগে সে বিয়ে করেছে 2 বছর, 2 বছরে বিয়ে করে 8 বছরে, তাই তো, মাত্র 2টি সন্তানের সে পিতা, মানে চরম বাস্তববাদী। কিন্তু সাধারণের কাছে সেটাই তখন পৌঁছচ্ছে কি হবে, সংসারে তার মন নেই। অর্থাৎ পশু যেমন তার সংখ্যা বাড়ায়, এটাও মানে এই যে মনস্তত্ত্ব, ওই বারবার বলছি, মানিকের লেখায় মনস্তত্ত্ব থাকবে না, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে সমাজ থাকবে না, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে মনোবিকলন তত্ত্ব উপস্থাপিত হবে না, এ হতে পারে। তার মানে বিপরীতভাবে 8 বছরে 2টো সন্তান, তার মানে 2 বছর আগে বিয়ে করেছে, তার মানে মৃত্যুঞ্জয় 6 বছরে বৈবাহিক জীবনে 5টি সন্তানের পিতা। এটাও একটা এমসিকিউ এর কোশ্চেন, এটাও একটা এমসিকিউ। হ্যাঁ, এইভাবে আমাদের সেকেন্ড তুমুর মা বলে কাকে কি বল, আমাদের শেষাংশটার মধ্যে ছিল যে কিছু কি করা যায় না,
এই যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার জায়গায় তার মানে মনে হয় কিছু করা যায় না। কাদের জন্য? ওই মানুষগুলোর জন্য যার চিন্তায় তার স্বামী পাগল হয়ে গেছে, সংসার ভুলে গেছে। এমনকি সে স্বীকার করছে, তুনুর মা স্বীকার করছে, সেও পাগল হয়ে যাচ্ছে যে আমারও নিজের সন্তানদের কথা মনে পড়ে, আমার ছেলে মেয়ের জন্য ভাবনা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন আমাদের, কারো মনে প্রতিবাদ নেই, কারো মুখে নালিশ নেই, কি বিষয়? মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু উত্তরটা একই, তাই স্ল্যাশ দিয়ে করা আছে। একটু আগে ভাগ্যবাবু বলছিলেন যে নিখিলের জবানিতে এসছে যে 31টা তালা লাগানো গুদামে থাক আর 1000 মাইল দূরেই অন্য থাক, মানুষ যদি তার মতবাদ অনুসারে স্বার্থপর হতে পারত, পাশবিক স্বার্থপরতাটাকে করায়ত্ত করতে পারত, তাহলে মানুষ না খেয়ে এভাবে মরত না। মনে রাখতে হবে যে এইখানে যে প্রশ্নটা আমরা এনেছি, কারো মনে প্রতিবাদ নেই, কারো বুকে নালিশ নেই, কি বিষয়ে? তাদের এই অবস্থার জন্য দায়ী তারা। এই বিষয়ে কারোর মধ্যে কোনো নালিশ নেই। কেন তাদের এই দুর্দশা, সে বিষয়ে কারোর কোনো নালিশ নেই। তারপরের প্রশ্ন ছিল কিন্তু মেনে নিয়েছে। কি মেনে নিয়েছে? মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিচ্ছে নিয়তিবাদের দ্বারা মানুষ কিভাবে পরিচালিত হয় সাধারণত। আর তাই এ যেন ভাগ্যে ছিল, অনিবার্য, তাই হয়েছে। ব্যাপারটা হচ্ছে এইখানে, আসলে তো তা নয়। 1350-এর মন্বন্তর মনুষ্য সৃষ্ট, এটা স্বীকৃত। আমি যদি খুব ভুল না করে থাকি, এটা স্বীকৃত সত্য। তাহলে সেই স্বীকৃত সত্যকে তখন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে যে অদৃষ্টে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা সৈনিক, সেই সৈনিকদের খাদ্য সরবরাহ করা হতো আমাদের বাংলাদেশ থেকে, অবিভক্ত বাংলাদেশ থেকে, বর্মা থেকে চাল আসতো। এবং সেই জন্যই সেই সমস্ত খাদ্যগুলোকে মজুত করা এবং সেগুলোকে ডিসপ্যাচ করা, এটা করতে গিয়েই কালোবাজারি শুরু হয়ে গেল ওই সময়, যার জন্য দুর্ভিক্ষ মনুষ্য সৃষ্ট এবং অবশ্যই ওই ইংরেজদের দ্বারা এটা সৃষ্ট। এই প্রসঙ্গ ধরেই আর একটা তথ্য আর কি দিই, যে তখন ইংরেজ প্রধানমন্ত্রী চার্চিলের নির্দেশ ক্রমে, মনে রাখতে হবে 1943-42 থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছে। তাহলে ভারত ছাড়ো আন্দোলন, জাপান আক্রমণ করতে পারে সম্ভাবনা, পোড়োমাটি নীতি সরকারের, ভ্রান্ত নীতি, তার সাথে বিদেশ থেকে চাল আমদানি, অর্থাৎ যেটা কিনা বর্মা থেকে আসতো সস্তা চাল, তাকে বন্ধ করে দেওয়া। তৎকালীন ইংরেজ পদস্থ কর্মচারী যারা ছিলেন মানে এদেশে, তারা চার্চিলকে চিঠি লিখেছিলেন, চার্চিল কর্ণপাত করলেন না। আর আপনি যেটা বললেন যে মজুদদারি, তার সাথে আর একটা ঘটনা যোগ, যেটা আপনি পড়ানোর সময় বলছিলেন 1943-এর সুপার সাইক্লোন, সব মিলিয়ে উত্তরবঙ্গের খরা, সব মিলিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে খাদ্যাভাব। আর তারই ফলশ্রুতি সেদিনে সরকারি হিসেবে 30 লক্ষ আর বেসরকারি মতে 50 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু। কে বাঁচায় কে বাঁচে, এটা যদি ভালো করে আমরা বুঝে নিই, তাহলে একটা জিনিস মনে রেখো, তোমাদের আমার বাংলা যে সহায়ক গ্রন্থ আছে, সে আমার বাংলা সহায়ক গ্রন্থের বেশিরভাগ অংশ, অর্থাৎ ভূমিকাতে পাবে, তোমাদের পাঠ্য নয় এমন কিছু আছে সেখানে আমার বাংলার মধ্যে, সেগুলো যদি পড়ো দেখতে পাবে ওই 1350-এর মন্বন্তর সমকালীন ঘটনাক্রম জড়িয়ে আছে। তাই 1350-এর মন্বন্তরটাকে ভালো করে জেনে নেওয়া দরকার। এর পরের প্রশ্নটা যদি আসে, কেবলই মনে পড়ে, কি মনে পড়ে? মানে কেবলই মনে পড়ে, টুনুর মা মনে করার চেষ্টা করে ওই নিরন্ন মানুষগুলির। তারপরে প্রশ্ন, এ আগুন নিভবে না, কোন আগুন? খিদের আগুন, এক কথায় যদি বলি। অর্থাৎ ওই যে দুর্ভিক্ষের মিছিল, নিরন্ন মানুষের ভিড়, সেই মানুষের খিদের যে আগুন, তাতে এই সামান্য
মৃত্যুঞ্জয়ের সর্বস্ব সমষ্টির ক্ষেত্রে সামান্য, সেই অর্থে সামান্য। সেই সামান্য যে চেষ্টা, সেটা যেন আগুনে আরো ঘৃতাহুতি দেবে। বলেছে যজ্ঞে সমিধ হবে, লেখক লিখেছে। পরের প্রশ্ন, সেটা আশ্চর্য প্রথম দিকে ছিল একদম। আমি ওই জন্য বলেছিলাম তোমরা ছাত্রছাত্রীরা খাতা, পেন এবং বই এই তিনটে সবসময় সঙ্গে রাখবে। সেটা আশ্চর্য নয়। কোনটা আশ্চর্য নয়? যে ফুটপাতে মৃত্যু, যেটা এখনকার দিনে মনে হতে পারে এটা আবার কি করে সম্ভব, কিন্তু ওই বন্যন্তরের বাংলায় ওই 50-এর প্রেক্ষাপটে এটাই ছিল স্বাভাবিক। সেই স্বাভাবিক ঘটনা মৃত্যুঞ্জয় মেনে নিতে পারছেন না, এটা আশ্চর্য নয়। এছাড়া আরো প্রশ্ন আছে। সে তখন ভাবে কি? গলায় আটকে গেল। কি আটকে গেল? তার মুখ কালি হয়ে যায়। মুখ কালো হয়ে যাওয়ার কারণ এমসিকিউ এর একটা প্রশ্ন এরকম করা যেতে পারে, মৃত্যুঞ্জয়ের গা থেকে ড্যাশের জামা অদৃশ্য হয়ে যায়। তারপরে হচ্ছে যেন আর্তনাদ করে উঠল। কে কি বলে আর্তনাদ করে উঠেছে? এরকম একেবারে মুশড়ে যাচ্ছেন দিনকে দিন। মুশড়ে যাওয়ার কারণ কি? এরকম হচ্ছে এই আমরা এসএকিউ এর কোশ্চেন গুলোকে এইভাবে দেখতে পাই। অর্থাৎ ওদের একদম ফুটে পড়তে হবে। অবশ্যই এমসিকিউ না এসএকিউ এর জন্য যদি আমরা টেক্সটটাকে ভালো করে খুঁটে না পড়ি, কিছুতেই উত্তর দিতে পারবো না এবং ভুল হয়ে যাবে। আরেকটা যেটা করে ওরা, এমসিকিউ টিক গুলো ঠিক মতো দিচ্ছে না, বা খ নাম্বার এমন করে খ বা ঘ লিখছে, সেটা খ নাকি ঘ বোঝা। তোমরা এটা খালি মাথায় রাখবে, খুব পরিষ্কার করে উত্তরটা লিখবে, খ কি ঘ কোনটা। এখানে ছাত্ররা 1 মিনিট বলার আছে যে আমরা উচ্চ মাধ্যমিকের খাতা চেক করতে গিয়ে দেখি ওই বক্সের মধ্যে খ এবং ঘ এর একটা মানে আমাদের মধ্যে একটা যেন রহস্য তৈরি করে দেওয়া, বুঝতে পারি। এবং এই সেই ক্রিকেট খেলার মতো বেনিফিট অফ ডাউট কার পক্ষে যাবে? ব্যাটসম্যানের পক্ষেই তো যায়, তাহলে যে উত্তর দাতা তার পক্ষেই যাবে সে মনে করে। কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু ওই এম্পায়ার, কিছু করার নেই, দুঃখিত। খকে ঘয়ের মতো লিখে দেবো, দিয়ে আমাদেরকে ভুল বোঝানো হবে, আমরা তা পারি না। তাই তোমরা খ ঘকে খুব স্পষ্ট করে লিখবে। আচ্ছা ভাগ্যধর বাবু, আমি একটু বলি, এবারে যে 20-তে যে প্রশ্নটা এসেছিল, মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায়, এটা এবছরের জন্য এসে গেছে। তাহলে মনে হয় না সামনের বার এটা আসবে বলে? এই ব্যাপারে বড় প্রশ্ন যদি একটুখানি দু একটা বলেন। আমি একটু বলছি, তোমরা দেখো। 2015 থেকে 2020 সাল পর্যন্ত এই 6 বছর আমাদের উচ্চ মাধ্যমিকের এই সিলেবাসের উপরে পরীক্ষা হচ্ছে। তো এখানে আমাদের কৌশিকবাবু যেটা বললেন খুব সুন্দর, যে আমাদের 3 রকমের প্রশ্ন, 1 নম্বরের এমসিকিউ এসএকিউ, 1 নম্বরের এমসিকিউ, 1 নম্বরের এসএকিউ, আর 5 নম্বরে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে। এবারে গল্প থেকে 3টে গল্প আমাদের এই হায়ার সেকেন্ডারি এইচএসে দ্বাদশ শ্রেণীতে পাঠ্য। কে বাঁচায় কে বাঁচে, ভাগ, ভারতবর্ষ। 2টো প্রশ্ন বড় আসবে, অর্থাৎ 5 নম্বরের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন 2টো দেয়, যে কোনো একটা আমরা ছাত্ররা আমাদের করবে, তোমরা করবে। শেষ 3 বছর 2018, 2019 এবং 2020 পরপর 3 বছর ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন এই কে বাঁচায় কে বাঁচে থেকে এসছে। অতএব আগামী 2021-এ আসবে না তার কোনো নিশ্চয়তা নেই, আসবেই, আসতেই পারে, আবার নাও পারে, কিন্তু না এলেও আমাদের তৈরি করতেই হবে, না এলেও আমাদের এত সুন্দর একটি গল্প তৈরি করেই রাখতে হবে, আমাদের তৈরি করে রাখতে হবে। আচ্ছা, আমরা ছোট প্রশ্নগুলো বুঝতে পারলাম, তা বড় প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্ট থাকুক বা আসুক না আসুক আমাদের তৈরি করতে হবে, করতে হলে জানতেই হবে। তা কৌশিকবাবু একটু বড় প্রশ্নের থেকে আলোকপাত করেন যদি, যে কি ধরনের আসতে পারে। মানে মূলত যেটা ব্যাপার, তোমরা যখন পড়বে এই ধরনের প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়া, যেমন ওটা পাশবিক স্বার্থপরতা, ঘুরে ঘুরে এই প্রশ্নটা আসে, কে কোন বিষয়ে
কে পাশবিক স্বার্থপরতা বলেছে, কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলেছে, কেন? 2, দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। কোন প্রসঙ্গে উক্তি উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করে। 3, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি, কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে, বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন, এর পর কি ঘটেছে। 4, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কে কিভাবে বাঁচাতে চেয়েছে, এভাবে বাঁচানো যায় না কেন। গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। কোন পটভূমিতে গল্পটি রচিত? 6 নম্বর প্রশ্ন। কোন পটভূমিতে গল্পটি রচিত? এ গল্পে নিরন্ন মানুষের যে জীবনযাত্রার ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 3+2। 7, মৃত্যুঞ্জয়ের চরিত্র আলোচনা করো। 8, নিখিলের চরিত্র আলোচনা করো। এই ধরনের যে প্রশ্নগুলো, এই 7-8টা প্রশ্ন। আর আপনি তো আগেই বললেন যে মূলত 3টে জায়গা, অর্থাৎ গল্পটার চরিত্রগুলো দেখুন, 3টে চরিত্রের মধ্যে 2টো চরিত্র মৃত্যুঞ্জয় এবং নিখিল প্রায় সম গুরুত্বপূর্ণ চরিত্র। আমরা বলতে পারি না কাউকে এক্ষেত্রে নায়ক, কারণ মানিক বন্দ্যোপাধ্যায় নিজে এই নায়কত্বের জায়গাকে যৌথ ভাবে আনতে চেয়েছিলেন। যাই হোক, সেটা আলাদা আলোচনা, সেখানে ঢুকছি না। তাহলে এইখানে এই 2টো চরিত্র, নামকরণ এবং পটভূমি, 3টেই থেকে গেল। আর লাইন ধরে প্রশ্ন, এখনকার ট্রেন্ড মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এটা হচ্ছে মূল লক্ষ্য, অর্থাৎ ভেঙে ভেঙে প্রশ্ন উত্তর। যেমন একটা প্রশ্ন নিয়ে আলোচনাই করে দিচ্ছি, ওটা পাশবিক স্বার্থপরতা। প্রশ্ন কটা? কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলেছে? প্রশ্ন প্রথম অংশ। এই অংশটার উত্তর লিখতে গেলে আমি কি করব? এক্ষেত্রে আমরা সাধারণভাবে কি করি? আমরা সাধারণভাবে এক ধার সে উত্তর লিখে যাই, একটু চেঞ্জ করে, যদি একটু পয়েন্ট করে নিই, অর্থাৎ উৎস। বললাম মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পটি থেকে উদ্ধৃত অংশটি গৃহীত, মহামন্বন্তর গল্প গ্রন্থে গল্পটি পাওয়া যায়। হয়ে গেল উৎস আমার। নেক্সট, প্রথম অংশ, উত্তরের প্রথম অংশ। বক্তা কে বলেছে? তাহলে বক্তা এইভাবে লিখে নিতে পারি পয়েন্ট। তাহলে বলেছে বক্তা গল্পের মূল চরিত্র মৃত্যুঞ্জয় নিখিলকে এই কথা বলেছে। কোন বিষয়? এবার এই বিষয়টা বলতে গেলে অবশ্যম্ভাবীভাবে আমাকে এক লাইনে হলেও প্রসঙ্গটাকে বলে নিতে হবে। এবার আমি বলে নিলাম যে ওই মন্বন্তরের প্রেক্ষাপটে না খেতে পাওয়া মানুষ, তাদেরকে সাহায্য করতে নিখিল তার মাস মাইনের গোটা টাকাটা তুলে দিতে চায়। মৃত্যুঞ্জয় গোটা টাকাটা তুলে দিতে চায় রিলিফ ফান্ডে নিখিলকে। নিখিল তখন বলে যে এভাবে মানুষকে বাঁচানো যায় না, এই কথা বলতে পারে না, তার গলার কাছে আটকে যায়। তখন সে বলে যে সমাজ ধর্মের দিক থেকে, নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে নিজেকে না খাইয়ে মারাটা বড় পাপ। তাই যদি শক্তি থাকে 10 জনকে না খাইয়ে মারলেও সে নিজে খাবে। একেই মৃত্যুঞ্জয় পাশবিক স্বার্থপরতা বলেছে। কেন? এইবার 3 নম্বর আছে। তাহলে আমাকে আগে পাশবিক এই শব্দটাকে বিশ্লেষণ করে দেব। বিশ্লেষণ করে দিয়ে প্রেক্ষাপটটার মধ্যে একটুখানি ঢুকবো, ঢুকে নিয়ে আমি বলবো যে এই স্বার্থপরতা মৃত্যুঞ্জয় যে মানসিকতাকে নিয়ে চলেন, সেই মানসিকতায় এটা তার মনে হয়েছে মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া। কাজেই স্বার্থপরতাকে জয় করতে হবে, মানুষের জন্য এগিয়ে আসতে হবে, এটা তার মনন জগৎ, সেই কথাটাকে উল্লেখ করতে হবে। আর তাই আমরা দেখি পশুকুল যেমন খাদ্য নিয়ে আছড়া আছড়ি কামড়া কামড়ি করে, তেমন মানুষ যেন পশু না হয়ে যায়। তাই মৃত্যুঞ্জয় নিখিলের মতকে সমর্থন করে না,
তাকে পাশবিক স্বার্থপরতা বলে চিহ্নিত করে দেয়। ঠিক আছে, এইরকম করে আমরা আলোচনাটা করতে পারি। খুব ভালো। এবং ছোট প্রশ্নগুলো আমরা শুনে নিয়েছি যে কিভাবে লিখবো, একদম ছোট্টগুলো, এবং বড় প্রশ্নের জন্য খুব সুন্দর টিপস ওনারা কিন্তু দিলেন, যে একটা বড় প্রশ্নকে আমরা ভেঙে ভেঙে, ঠিক এটাই আমরা দেখি খাতা দেখতে গেলে, যে একটা প্রশ্নের মান হয়তো 1 + 1 + 3 এরকম যদি থাকে, সব এক ঢালা লিখে চলে যায়, মানে কোথায় কোনটা আমাকে খুঁজে বের করতে হয়। উনি যে শব্দ সংখ্যা তো রয়েছে, এবং এক ধারে তারা মানে এক ঢালা লেখা যেটা, সেটা পরপর সেটা লিখে যায় কৌশিকবাবু। এবং উনি যেটা বললেন যে ভেঙে ভেঙে কে বলেছে, একটা আলাদা প্যারা, কোথায় বলেছেন, কি প্রসঙ্গে বলেছেন, কেন বললেন, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করে, অংশ করে যদি লেখা যায়, সেটা নাম্বারটা অনেক বেশি ওঠে, পরীক্ষকদের সেটা বিচার করতে অনেক সুবিধা হয়, মূল্যায়ন করতে অনেক সুবিধা হয়। একদম, এবং নম্বর বেশি পাওয়া যায়। নিশ্চয়ই নম্বরটাও বেশি পাওয়া যায়। এবং এক্ষেত্রে নিশ্চয়ই উৎস লিখবে, যেটা ছোট প্রশ্নের ক্ষেত্রে উৎস, কবির নাম, লেখকের নাম কিচ্ছু আমাদের দরকার নেই, যেটুকু দরকার শুধু সেটুকু লিখবে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমাদের বুঝতে এতটুকুও অসুবিধা হলো না। খুব ভালো করে প্রশ্ন আলোচিত হলো, বিষয় আলোচিত হলো, সবগুলো নিয়ে ওনারা কিন্তু খুব সুন্দরভাবে বিষয়টা বুঝিয়েছে। এখন তোমাদের বাড়িতে বসে কাজ হচ্ছে এই গল্পটাকে 2-3বার করে পড়া এবং লাইনগুলোকে মনে রাখা। বিশ্বাস এই গল্পটা বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হয়নি। যদি কোথাও হয়ে থাকে, এই মাস্টারমশাই দুজনেরই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া থাকবে। কোনো প্রয়োজনে যে কোনো সময় তোমরা ওনাদের সাথে যোগাযোগ করতে পারো, যে কোনো প্রশ্নের উত্তরের জন্য সেগুলো করা হবে। এবং তার আগে আপনাদের একটু ধন্যবাদ জানাই, ওনাদের নিশ্চয়ই সাহায্য করবেন, যদি কোনো ক্ষেত্রে কোনো প্রশ্ন আসে আপনারা একটুখানি ওদেরকে সাহায্য করবেন। আর তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা একদমই বাদ দিও না। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি।